এই যে এই ম্যাথটা দেখার পরে আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে ম্যাথগুলো আছে সেইগুলো বেশি বেশি করে মানে প্রায়োরিটি দিতে হবে। অন্য কোনো ম্যাথ আলাদাভাবে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই। এই যে এটা অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের ম্যাথ, তো ফার্স্ট ইয়ারের ম্যাথ স্পেশালি দেখার কিছু নেই, জাস্ট এই সিএফিটি দেওয়া আছে, পিভি ফ্যাক্টর একবার মানে এই যে আইআরআর এটা বের করার জন্য মূলত পিভি ফ্যাক্টর দুইবার বের করতেছে। এই যে প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে 13.50, এই জন্য এখানে 13.50 বের করে দেখছে যে যা হয়েছে সেটা মাইনাস আসে প্লাসে আসছে, সো এখন এ করতে হবে, সেই জন্য পজিশন নিচ্ছে যাতে মাইনাস আসে। ঠিক আছে, তো ওই কারণেই একটু ভাইবে চিন্তে নিতে হবে যে কত নিলে মাইনাস আসবে, কত নিলে প্লাস হবে, এগুলো একটুখানি স্পেশালি নিজেদের ভাবতে হবে, ভাবনা চিন্তা করে তারপরে নিতে হবে। মানে যদি খুব অল্পতে, ঠিক আছে, যদি কথার কথা 10% যদি প্লাস আসে, তো মিনিমাম মাইনাস নেওয়ার জন্য 50% তো নিতেই হবে। ওই মানে তখন ভালো, আবার বলি, যদি 10% যদি কথার কথা প্লাস আসে, তো এখন মাইনাস আনার জন্য আমাদের বাড়তি নিতে হবে, 15 নিতে হবে, না 20 নিতে হবে এরকম। আর কথার কথা যদি 10% যদি আমাদের মাইনাস আসে, তো তার থেকে কমায় নিতে হবে 5%, 4% এরকম। তো আমরা অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ দেখবো, সেটা হলো এই পাশে দেখলাম, মানে এইটা করলেই ম্যাথের এই পাশটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ম্যাথ আছে আর কয়টা, অ্যাকাউন্টিংয়ের ম্যাথে দেখতে হবে। এই যে এই ম্যাথটা তখন বলছিলাম, এই ম্যাথটার কথা, এই ম্যাথটা জাস্ট একটুখানি নতুন নিয়ম, এটা এটা দেখতে বললেই হয়ে যাবে। এই ম্যাথটা বাদ বাকি সব সেম রয়েছে, ওটা অতটা ইম্পর্টেন্ট না। এই যে এই ম্যাথগুলো আসার সম্ভাবনা থাকে, কারণ এটার বলে ট্রি মেথড, ঠিক আছে। তো এগুলো অনেক কঠিন, এগুলো এখন অল্প সময়ের মধ্যে শেখা খুবই ইম্পসিবল। যেমন 21 সালে এটা আসছিলো, আমরা এক্সাম দিয়েছিলাম 22 সালে, আমাদের আগের সালে আসছিলো। সো এখন এটা অনেকটাই সম্ভাবনা, তো এটা শেখা আমার কাছে মানে হয় না এত দ্রুত এটা শেখা যাবে, এটা অনেক কঠিন। আমি নিজেও অতটা ওইভাবে অনেক টাইম লাগছিলো। এই দেখো এরপরে রিস্ক অ্যানালাইসিস, আর কোনো ম্যাথ নাই আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের ভিতরে। তো একটা ম্যাথ দেখলাম, সেটা দেখাবো। সেটা হলো এই গতবার আমাদের যে ম্যাথের মতো যে ম্যাথ টাইপ আসছিল, সেটা হলো এই জায়গায় 24 নম্বর ম্যাথ, এটা দেখাবো। ওকে, তো 24 নম্বর ম্যাথটা আমরা আগে প্রথমেই আমাদের কাজ থাকবে সেটা পড়া। বলছে পদ্মা কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ নিউ প্রজেক্ট, তারা ভাবনা চিন্তা করতেছে যে একটা নিউ প্রজেক্টে তারা ইনভেস্ট করবে। এ মেশিন কস্টিং টাকা 50,000 হ্যাজ টু বি প্রকিউর টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। তারা 50,000 টাকা দিয়ে একটা মেশিন কস্টিংয়ের জন্য তারা এই ইনভেস্টটা করবে মেশিনের জন্য। বলছে দ্য এস্টিমেট লাইফ অফ মেশিনস উড বি 5 ইয়ার্স। ওই যে তাহলে 5 ইয়ার্স আমাদের এটা নতুন, মানে প্রথমে আমাদের কী থাকে যেটা নতুন কত সময়ের জন্য সেটা যে করবে সেটার একটা টাইম দেওয়া থাকে, এখানে 5 ইয়ার্স দেওয়া রয়েছে, 5 ইয়ার। সো তারপরে বলছে দ্য ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি 40%। এই যে এতক্ষণ কোনো অঙ্কে কোনো ট্যাক্স ছিল না, সো এখানে একটা ট্যাক্স দেওয়া রয়েছে 40%। 40% ট্যাক্স দেওয়া রয়েছে কোম্পানি, 40% ট্যাক্স এরা ধার্য করে, ঠিক আছে। তো আমাদের উচিত এখন তাহলে ট্যাক্সও নিয়ে আসা। এতক্ষণ কোনো অঙ্কে যেহেতু ট্যাক্স যদি বলে দেয় যে তারা ট্যাক্স কেটে তারপরে প্রফিট দিয়েছে, তাহলে তো ট্যাক্সের কোনো প্রয়োজনীয়তাই নেই। এখন যেহেতু ট্যাক্স বলে দিয়েছে, তাহলে ট্যাক্সটা আমাদের বের করে নিতে হবে, একটা ছোটো এক্সট্রা কাজ। তারপর বলেছে ডাজ নট গেট অ্যান ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, তাদের কোনো ট্যাক্স ছাড়া তাদের কোনো ইনভেস্টমেন্ট করে না। দ্য কোম্পানি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এখানে আবারও বলে দিয়েছে বিফোর ট্যাক্স, মানে এটা ট্যাক্সের আগের ক্যাশ ফ্লো, সিএফবিটি। সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স উড বি অ্যাজ ফলোস। নিচে দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ারে কত রয়েছে 10,000, সেকেন্ড ইয়ারে রয়েছে 11,000, থার্ড ইয়ারে 14,000, ফোর্থ ইয়ারে 15,000, ফিফথ ইয়ারে যে 25,000 পরপর দেওয়া রয়েছে। এখানে এক্সট্রা কোনো আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম যে ছাটের লিকোভ্যালেন্ট, তারপরে পাওয়া হলো পিবি ফ্যাক্টর, এগুলো কোনো কিছুই দেয়া নেই। সো আমাদের অঙ্ক যেটা বলবো আমাদের সেটা করতে হবে। আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখা যাক কী কী বলেছে। এই পাশে রিকোয়ারমেন্ট রয়েছে, এই যে এই পাশে রিকোয়ারমেন্টটা রয়েছে। বলেছে ইউর রিকোয়ারমেন্ট টু ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড, আমাদের পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। এটার সংক্ষেপে মান হলো
পিবিপি, সংক্ষেপে বলে পিবিপি, আর ফুললি বলে পেব্যাক পিরিয়ড। ওকে, এটাতে কোনো প্রবলেম নেই। ইয়ে হচ্ছে মনে হয়, ওকে, মানে হাত দিলেই দেখছি শুধু ফোকাস নিচ্ছে। দেখে তো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটার এতে বলে এ আর আর, এটাকে বলে এ আর আর। তো বলেছে নিট প্রেজেন্ট ভ্যালু অ্যাট 10%, মানে আমাদের পিভি 10% ধরে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তখন পিভির মানটা হয়ে যাবে, এটা প্রবলেম তো এটা। তো 10% হবে আমাদের পিভি, ঠিক আছে। তো বলেছে প্রবাবলি কি এটা প্রবলেম নাকি কোনো? তো বলেছে প্রফিলিটি ইন্ডেক্সড, এটা মানে আমার কোম্পানিতে আমি কতটুকু আমার লাভ হতে পারে না কি পারে না, এটা এটা পুরো অঙ্ক এটা এটার ভিতরে আছে, ঠিক আছে। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করতে পারি, তো আমাদের পুরো অঙ্কের অর্ধেক অংশ, প্রায় মিনিমাম সব অংশই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের তো এরকম একটা ছক কাটা অবশ্যই প্রয়োজন। তো ছকটা প্রথমে ইয়ার থাকে, এটা তো সবাই জানা ইয়ার, তারপরে সিএফ বিটি। এখন এখানে সিএফ বিটি কেন লিখলাম, কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে এটা বিফোর ট্যাক্স, মানে এটা ট্যাক্স এখনও তারা কাটেনি। সো ট্যাক্স কাটতে গেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাক্স যখন কাটতে যাব তখন আমাদের ডেপ্রিসিয়েশনটা অবশ্যই লাগবে। ডেপ্রিসিয়েশন বাদ না দিলে আমরা কখনোই ট্যাক্স কাটতে পারবো না, এটা একটা বাধ্যকতা। কারণ ট্যাক্স যখনই কাটতে যাব তখন আমাদের ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবেই, মাস্ট বি মাস্ট, ওটা আগে বাদ দেওয়া লাগবেই। সো ডেপ্রিসিয়েশন বের করতে গেলে কী করতে হবে, আমাদের যে টোটাল যে সম্পত্তি আছে 50,000, আমরা এখানে দেখি যে 50,000 টাকা যে সম্পত্তিটা রয়েছে 50,000, ঠিক আছে। এবার এটার কতদিন যাবে, এটার কোনো স্যালভেজ ভ্যালু যদি থাকে, সো সেটা আমাদের বাদ দিতে হবে স্যালভেজ ভ্যালু। আর নিচে দিতে হবে আমাদের ইয়ার, কত এস্টিমেট কত করতেছে, এখানে বলে দিয়েছে প্রশ্নে 5 ইয়ার্স। তো আমাদের প্রশ্নে কোনো স্যালভেজ ভ্যালু দেওয়া নেই, আমি এটা দ্রুত লিখতেছি, ঠিক আছে। তো বোঝা না গেলে মানে বুঝতে নিতে হবে একটু। তো এটা স্যালভেজ ভ্যালু যেহেতু নেই তাহলে 0, আর 5 ইয়ার তাহলে 50কে আমাদের যদি 5 দিয়ে ভাগ দিতে হবে মিনিমাম, তাহলে এখানে আমাদের 10 বছরই হবে 10,000, 10,000। এটা প্রতি বছর 5 বছর করে 10,000 টাকা করে তাদের অবচয় যাবে, ডেপ্রিসিয়েশন যাবে। তো এটা বাদ দেওয়ার পরে যে আমাদের ট্যাক্স ধার্য করতে হবে। সো প্রথম বছরে আমাদের ছিল 10,000 টাকা, প্রথম বছরে 10,000 ছিল। সো প্রথম বছরে 10,000 আমরা এই পর্যন্ত যে অঙ্কটা আছে এই যে ইয়ার আর সিএফএটি এটা তো লিখলাম, ওকে। তো ওটা লেখার পরে আমাদের যে মেন যেটা ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। ডেপ্রিসিয়েশন প্রতি বছরে ফিক্সড, কোনো আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, একবার বের করলে প্রতি বছরে ফিক্সড, ওটা 10,000ই হবে। তো ডেপ্রিসিয়েশন যেটা সেটা আমরা লিখলাম এখানে 10,000 টাকা। তো প্রথম বছরের ইবিটি এই দেখো, প্রথম বছরে 10,000 টাকা ইনভেস্ট করছে, 10,000 টাকায় ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, মানে তুমি একটা জায়গায় 10,000 টাকা ইনভেস্ট করছো, আমরা অল্প টাকা দিয়ে বুঝি 10 টাকা, তুমি 10 টাকা কোথাও রাখছো, সেই 10 টাকা ধরে তোমার খরচ হয়ে গেছে, তাহলে তোমার কাছে তো কোনো টাকাই নাই, তো ওই বছরে কোনো টাকাই নাই, ঠিক আছে। সো 10,000 থেকে 10,000 বাদ দিলে নীল থাকে। তো বাদ বাকি যে তোমার যদি লাভই না হয় তাহলে তো তোমার সরকারটা ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি লাভ থাকে দেন তুমি সরকারকে ট্যাক্স দিতে পারবা, আর লাভ না থাকলে কখনোই ট্যাক্স দেওয়া যায় না। তো এই কনসেপ্টটা এখানে বুঝে নিতে হবে, যদি লাভ থাকে তবেই ট্যাক্স আমি পে করতে পারবো, আর যদি আমার লস হয়ে যায়, আমার এখানে পুরো নীল হয়ে গেছে, আমার 10,000 টাকা খরচ ছিল, 10,000 টাকা ধরেই আমার অবচয় হয়ে গেছে, আমি ইনভেস্ট করছি 10,000, 10,000-ই আমার অবচয়, ওখানে আমার কস্ট হয়ে গেছে 10,000। সো ওখানে আমার কোনো প্রফিট হয়নি, সেই জন্য আমার ওখানে কোনো ট্যাক্স আমার করা লাগবে না, ওখানে ট্যাক্সের কোনো কনসেপ্ট নাই। সো ওই জন্য এখানে নীল যেহেতু, তো ট্যাক্সের ঘরেও নীল হবে, ট্যাক্সে এক্সট্রাভাবে কোনো কিছু করতে হবে না। তো ট্যাক্সের এটা বাদে আমরা পরের অঙ্কটা দেখি, যাতে যেটা এখানে সব কিছু আছে সেটা দেখলে বোঝা যাবে ভালো। তো দ্বিতীয় বছরের আমাদের 11,000 টাকা ইনভেস্ট করছে, দ্বিতীয় বছর কত ইনভেস্ট করছে 11,000 টাকা। সো আমরা জানি যে আমাদের সরি ফর লেট, মানে একটা আর্জেন্ট কল আসছিল বলে মানে ভিডিওটা কেটে গেছে। তো ওর যেখান থেকে বোঝাচ্ছে আবার শুরু থেকে বোঝাচ্ছি, এই টেবিলটাই যেখানে বোঝাচ্ছি, ঠিক আছে।
তো আমাদের মেন কি, আমরা যদি কোথাও ইনভেস্ট করি, কোথাও আমি টাকা, আমার অনেক টাকা আছে, আমি ইনভেস্ট করব, ঠিক আছে। তো আমি ইনভেস্ট করব, আমি একবারে 50,000 টাকা ইনভেস্ট করব না, আমি প্রতি বছর বছর ইনভেস্ট করব। এই বছরে 10,000, পরের বছর 11,000, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একবারে কোনো টাকা ইনভেস্ট করব না, একবারে 50,000 টাকা আমি ইনভেস্ট করব না। সো এখন আমাদের দেখতে হবে যে আমাদের এইভাবে টাকা মারলে কি আমাদের লাভ হবে, নাকি একবারে টাকা দিলে আমাদের লাভ হবে। সেটাই আমাদের এই অঙ্কের মেন কনসেপ্ট হলো ওটা। তো আমি ওই বছর প্রশ্ন পড়লাম, দেখলাম যে প্রতি বছরকে প্রথম বছর 10,000, এই জায়গায় তো প্রশ্নটা, এই যে এটাই কিন্তু প্রশ্নটা, এটাই প্রশ্ন। তো এখানে প্রথম বছরে 10,000 দিছে, দ্বিতীয় বছরে 11,000, তারপরে 14,000, তারপর 15,000, তারপরে 25,000, এইভাবে ইনভেস্ট করছে। তো এই কোম্পানি এদের যে টাকাটা, এই যে CFBT, এটা মানে তারা এখন ট্যাক্স পে করিনি। সো ট্যাক্স পে যখন করতে হবে, তখন আমাদের ডেপ্রিসিয়েশনটা অবশ্যই বাদ দিতে হবে আমাদের যে মূল টাকা সেখান থেকে। কারণ সরকারের ট্যাক্সের নিয়ম কি, যে তোমার যে জিনিসগুলো তোমার ফিকটিশিয়াস অ্যাসেট, মানে যেই জিনিসগুলো কোনো ধরা যায় না, ছোঁয়া যায় না, এইগুলোরে বলে ফিকটিশিয়াস অ্যাসেট। এইগুলোর পরে কোনো ট্যাক্স আরোপ করার কোনো মানে বিধান নাই, কোনো ধারা বা কোনো নাই, ট্যাক্সের কোনো আইন নাই, রাইটস নাই। সো এই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা ফিকটিশিয়াস অ্যাসেট। মানে ওটা তোমার মনে মনেই থাকবে ক্ষতি, কিন্তু ওটার কোনো বাস্তবে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। এটা ডেপ্রিসিয়েশন, একটা আসবাবপত্র তুমি 10টা বছর ইউজ করবো, এখানে মেশিনের কথা বলছে, একটা মেশিন কিনবে 50,000 টাকা দিয়ে। তো একটা মেশিন 5 বছর তুমি ইউজ করবে, 5 বছর পরে যে তার মেশিনের ব্যাটারি লো হয়ে যেতে পারে, বা তার যে কাজ কর্মক্ষমতা সেগুলো বাদ হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদের 5 বছর তার এস্টিমেট করছে, মানে ধারণা করছে যে 5 বছর পরে মেশিনটা অকার্য হয়ে যাবে, সেখানে আর কাজ করা যাবে না। সো এটা একটা অপ্রাসঙ্গিক, যে তোমার প্রতি বছর 10,000 টাকা করে যাতে সেভ দিছো, যাতে তুমি ওই ক্ষতিটা কনজেভ করতে পারবো। তো এটাই কনসেপ্ট। তো প্রথম বছর যদি 10,000 টাকা ইনভেস্ট করেছে, সেখান থেকে 10,000 টাকারই ডেপ্রিসিয়েশন রিনিউ হয়ে গেছে। এই কারণে ওর প্রথম বছরে কোনো লাভ লোকসান কিছুই হয়নি, পুরো নীল হয়ে গেছে। এই জন্য ওখানে ট্যাক্সের কোনো কনসেপ্ট আর দরকার নেই, ট্যাক্স আনা যাবে না, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় বছরটা দেখি যাতে বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় বছরে 11,000 টাকা ইনভেস্ট করছে ও, ভালো কথা। তো আমাদের প্রতি বছরে যে দেখালাম খানিকক্ষণ আগে ওই এতে ভিডিওটাই, সেটা হলো আমাদের কীভাবে অবচয় বের করতে হয়, ডেপ্রিসিয়েশন কীভাবে বের করতে হয়। আর এটা একদম সেম সেম সূত্র, কোনো চেঞ্জ নাই, এই সূত্রে প্রতিবার অ্যাপ্লাই করতে হবে। তো 10,000 টাকা যখন আমরা আমাদের ডেপ্রিসিয়েশন, সেটা আমাদের মূল টাকা থেকে বাদ দিয়ে দেবো, আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এটা বাদ দিয়ে দিব, দিয়ে আমাদের এই যে 10,000 টাকা যেটা আমাদের ছিল মূল টাকা, যে আমাদের 11,000 টাকা যে এমনি ইনভেস্ট করছি, আর আমাদের 10,000 টাকা ছিল আমাদের ডেপ্রিসিয়েশনের টাকা, সেটা এখান থেকে আমরা মাইনাস করব। মাইনাস করার পরে সেটারে বলে ইবিটি, মানে মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো তারে বলে ইবিটি। ইতে কি, ইতে হলো আর্নিং, বিতে হলো বিফোর, টিতে হলো ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স মানে আমরা এখন আর্নিং করছি, সেটার এখনও ট্যাক্স দেয়নি, এটা আমাদের মূল আর্নিং হলো আমাদের 1,000 টাকা। আমাদের কাগজ কলমে আর্নিং হলো আমাদের 1,000 টাকা, আর এই 1,000 টাকার পরে আমাদের ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তো আমাদের এটার কি বলবে, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ঠিক আছে। তো সেটা আমাদের কত হয়েছে, 1,000 টাকা। মানে আমাদের 11,000 থেকে 10,000 বাদ দেওয়ার পরে আমাদের আর্নিং হয়েছে 1,000 টাকা। এটা এখনও ইবিটি অবস্থায় আছে, মানে এটা এখনও বিফোর ট্যাক্স অবস্থায় আছে, এটার এখনও ট্যাক্স দেওয়া হয়নি। সো এখন আমাদের ট্যাক্সের কথা বলেছে 40%। 40% আমাদের এই কোম্পানি ট্যাক্স কাটে। ট্যাক্সের কোনো নিয়ম নেই যে 40% কেউ 35%, যার যেটা খুশি, এক এক কোম্পানি এক এক রুলস ফলো করে। তো এখানে আমাদের 40% ট্যাক্সের কথা উল্লেখ করে দিয়েছে। সো আমাদের 1,000 টাকা যেহেতু আমাদের আর্নিং হয়েছে এই বছরে ফার্স্ট ইয়ারে, সো আমাদের 1,000 টাকার উপরে আমাদের ট্যাক্স কাটতে হবে। তো 1,000 টাকা 40% করলে হয় 400 টাকা। তো 400 টাকা আমাদের ট্যাক্স, এটা আমাদের সরকারকে দিয়ে দিতে হবে, এটার আমাদের কোনো রাখার অধিকার নাই। তো 1,000 টাকা দেওয়ার পরে যে আমাদের টাকা বাকি থাকছে কত, 1,000 টাকা আমরা পেমেন্ট করে দিলাম ট্যাক্সে, দিয়ে আমাদের বাকি থাকছে 600 টাকা। এই যে 1,000 থেকে 400 বাদ দেওয়ার পর 600 টাকা যেটা থাকছে, এটা হলো আমাদের ইএটি, মানে আর্নিং আফটার ট্যাক্স। মানে এখন আমাদের ট্যাক্সের কনসেপ্ট ক্লিয়ার, ট্যাক্স আমরা দিয়ে দিয়েছি সরকারকে। তো যে আর্নিংটা আছে সেটা আমাদের পুরোপুরি পিওর আর্নিং, এটা এখানে কোনো কালো, মানে অনেকে বলে না ব্ল্যাক মানি, এখানে কোনো সেই সিস্টেম নাই, এটা পুরোপুরি এখন আর্নিং আফটার ট্যাক্স, ওকে। তো এটার সাথে আমাদের যোগ করতে হয় ডেপ্রিসিয়েশন। আমাদের যে ডেপ্রিসিয়েশনটা আছে না, এই যে আর্নিং আফটার ট্যাক্সের সাথে এটা আমাদের যোগ করতে হবে পুনরায়। ডেপ্রিসিয়েশনের দুটা কাজ, প্রথমে বাদ যাবে, বাদ যাওয়ার পরে ট্যাক্স
সেখান থেকে মাইনাস হবে, যাওয়ার পরে যে আবার সেই ডেপ্রিসিয়েশনের যে টাকাটা ছিল সেটা যোগ করতে হবে। এটা ডেপ্রিসিয়েশনের নিয়ম। আবারও বলতেছি, ডেপ্রিসিয়েশনের নিয়ম হলো আমাদের যে মোট যে টাকা ইনভেস্ট করবো সেখান থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ যাবে, যে অ্যামাউন্টটা হবে তারপরে ট্যাক্স কাটতে হবে। ডেপ্রিসিয়েশন সহ কখনো ট্যাক্স কাটা যায় না, এটা রুলসে নাই। তো ওটা কাটার পরে আমাদের যে টাকার অ্যামাউন্টটা হবে সেটা হলো ইএটি, মানে আর্নিং আফটার ট্যাক্স। এটা করার পরে আমাদের আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করতে হবে, করলে আমাদের যে টাকাটা হবে, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হলো 10,000। সো এখন আমাদের লাভ হয়েছে 600, তাহলে 10,600 টাকা আমাদের টোটাল হয়ে গেল। এটারে বলে সিএফএটি। এখানে সিএফএটি বা এনসিবি একটা মানে দিলেই হলো, সিএফএটি দিলেও হবে, মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের ক্যাশ ফ্লো এখন আফটার ট্যাক্স হয়ে গেছে, এখানে ট্যাক্স সব কাটা হয়ে গেছে। সো আমাদের হয়ে গেছে অঙ্ক। এই পর্যন্ত করলে আমাদের টোটাল পিভি আমরা বের করতে পারবো। তো পেব্যাক পিরিয়ড আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল। এই একটা অঙ্কই কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, বারবার করে বলতেছি, সবাই মনোযোগ দিতে হবে সব থেকে বেশি এখানে। তো পেব্যাক পিরিয়ডের দুটো নিয়ম আছে। যদি প্রতি বছর সেম টাকা ইনভেস্ট করে, প্রতি বছর 10,000 টাকা একজন সেম ইনভেস্ট করছে, প্রতি বছর 10,000 টাকা, প্রতি বছর কোনো চেঞ্জ নাই, তাহলে একটা নিয়ম কি, সেই নিয়মটা হলো এটা, আমি খাতায় দেখাচ্ছি। যদি প্রতি বছর আমাদের সেম হয় টাকা, তো তখন হবে এই যে গতদিন একটা ম্যাথ দেখাচ্ছিলাম, গতদিন এই ম্যাথ আমরা দেখাচ্ছিলাম, সেটা হলো ওপরে হবে আমাদের টোটাল যে আমাদের যে ওই যে এনসিও যেটা ওইটা, মানে এনসিও বলতে নিট ক্যাশ আউটলে। তো নিট ক্যাশ আমাদের টোটাল যে টাকা এখানে ছিল 50,000, এরকম যে টাকা থাকবে সেটা, ঠিক আছে। আর এটা ভাগ হবে কি আমাদের হলো টোটাল আমাদের যে এটা থাকবে সিএফএটি, অ্যাভারেজ, এক কথায় বলতে পারে অ্যাভারেজ সিএফএটি, মানে আমাদের টোটাল, এখানে টোটাল সিএফএটি দিয়ে ওটাতে ভাগ দিলে তখন আমাদের একটা বছর আসবে, তখন আমরা বুঝতে পারবো। তো এই নিয়ম গেল বাদ। এখন আমাদের এখানে এটা তো সেম থাকলে ওই নিয়মটা হবে, এখানে সেম নাই, টাকা প্রতি বছরে সেম নাই, এখানে একবার 10,000 আছে, একবার 11,000 আছে, একবার 14,000 আছে, এইভাবে। তো এইভাবে যদি আমরা পিভিপি বের করতে যাই তখন আমাদের একটু এক্সট্রা ক্যালকুলেশন করতে হয়। সেটা হলো এর ভিতর থেকে আমাদের এক্সট্রা একটুখানি একটা ঘর কাটে, সেটা হলো কিউমুলেটিভ এনসিবি বা কিউমুলেটিভ সিএফএটি। এই যে এটা সিএফএটি কিউমুলেটিভ করতে হবে, এটা যদি করতে হয় সেটারে কিউমুলেটিভ কি, কিউমুলেটিভ একদম ইজি, এটার বাংলায় বলে ক্রমযোজিত ক্যাশ ফ্লো, ঠিক আছে। সেটা করার নিয়ম কি, এই যে প্রথম যে 10,000 ছিল, এই যে এখানে যে 10,000 ছিল, এই 10,000ই প্রথম হবে, তারপরেরটা তার সাথে যোগ হতে যাবে, এই যে 10,600 তার সাথে যোগ হয়ে হয়েছে 20,600, এবার এই 20,600 সাথে পরেরটা যোগ হবে, এই যে 12,400 যোগ করে হয়েছে 33,000, 33,000 যোগ হবে 13,000, 13,000 সাথে যোগ করে হয়েছে 46,000, এবার 46,000 সাথে যোগ করতে হবে পরেরটা 19,000, তাহলে কত হয়েছে 65,000। এটা আমাদের কিউমুলেটিভ বেড়ে গেল। মাঝখানের এই দুটো এটার কোনো দরকারই নেই, এখন আগে যেটা বুঝেছি সেটা বোঝো। তো কিউমুলেটিভ পাওয়া গেল। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের সূত্র আছে পিভি, মানে এখন পেব্যাক পিরিয়ড যখন মানে অন্যরকম থাকবে তখন সূত্র হলো এই যে এটা পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদের, এই সূত্রটা এখনকার সূত্র এটা, ঠিক আছে। তাহলে এ বলতে কি, এখানে এ বলতে আমাদের যে দ্য ইয়ার হুইচ কিউমুলেটিভ এনসিবি কামস নিয়ার এনসিও, মানে এই যে আমাদের যে কিউমুলেটিভটা মানটা যে বের করলাম, এই যে এখানে কোন ইয়ারের পরে যে আমাদের টাকা, আমাদের 50,000 টাকা উঠে আসবে, কত ইয়ারে যে ওই যে 4 নম্বর ইয়ারে যে আমাদের 46,000 টাকা হয়েছে 4 নম্বর ইয়ারে, আর পঞ্চম ইয়ারে যে 65,000 টাকা হয়েছে। তো এই যে আমাদের যে টাকাটা উঠে আসে নেয়ার, মানে কাছের বছর, তো আমাদের 4 বছরই হলো সেই কাছের বছর, কারণ 50,000 থেকে 4,000 টাকা বাকি রয়েছে যেখানে পুঁততে টাকাটা, তাহলে ওইটা হবে আমাদের হলো সি, ওইটা হবে আমাদের সি, ঠিক আছে, মনে থাকবে, ওইটা হবে আমাদের সি, যেটা 50,000 টাকা পুড়ে যাবে তার আগের বছর, যেহেতু 50-65-তে পুড়েছে সেই জন্য 46 হবে, তার আগের বছরে আমাদের ওইটা লাগবে, পুড়ে যাওয়াটা না, তার আগের বছর, ঠিক আছে। তো এবার ওই যে সি যেটা যেটা থাকবে সেই সোজা যেটা থাকবে সেটা হলো আমাদের ইয়ারের বছর এ, সেটা হবে ইয়ারের বছর এ, ইয়ার এর বছর এ, ক্লিয়ার। আর আমাদের টোটাল তো আমরা এনসিওর মান তো জানি,
এই যে এখানে এখানে ক্যালকুলেশন করা আছে। এনসিওর মানটা তো আমরা জানি, তাই না? আমাদের 50,000 টাকা ইনভেস্ট করছে। আর ডি সমান হলো আমাদের ওই বছরে, এই যে এই বছরে আমাদের পুড়ে গেছে তার পরের বছরের এনসিবি বা সিএপিটি, এই যে 19,000 পরের বছর, এটা হলো ডি, এটা হলো ডি পরের বছরে, পরের বছরের হলো এনসিবি, ওইটা হবে ওখানে। তো এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, করার পর ক্যালকুলেশন করতে হবে, যেহেতু এ আমাদের এখান থেকে 4 বেরোয়ছিল, আর 50,000 টাকা আমাদের টোটাল ইনভেস্টমেন্ট, আর সেখান থেকে বাদ যাবে আমাদের ওই যে মানে টাকা পুড়ে যাওয়ার 1 বছর আগেরটা। 50,000 হওয়ার আগে আমাদের টাকা হয়েছিল একবার 46,000, সো সেটা আসছে, ওইটা মানে সি। আর ডি হলো আমাদের যেখানে আমাদের সি হবে তার নিচের এক ঘরের সিএফিটি, তাহলে এখানে ডি সি হয়েছে, তাহলে ওই ঘরের ওইটা আছে 13,000, তারপরে নিচে আছে 19,000, এই যে 19,000 আছে, সো এটা নিচে আসে যাবে। ঠিক আছে, তো এটা করে আমাদের ক্যালকুলেশন করে বেরোচ্ছে 4.21 ইয়ার। তার মানে 4 বছর পরে যে আমাদের মূল টাকা উঠে আসতেছে, 50,000 টাকা ইনভেস্ট করার পরে আমাদের মূল টাকা উঠে আসবে 4 বছর, মানে 5 বছর আমাদের ইনভেস্ট করা লাগবে না, আমার বাদ বাকি 1 বছর আমরা প্রফিট পাবো। সো এটা ছিল পিভিপি। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছিল যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো এটা একটা সূত্র আছে, এখন এই সূত্রটা মুখস্থ রাখতে হবে সবসময়ের জন্য, এটার কোনো এক্সট্রা কোনো সূত্র নেই। এটা শুধু একটুখানি এক্সট্রা কাজ হলো এই ইএটি, এটা একটা এক্সট্রা কাজ রয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে মেবি, এই যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এই যে এই সূত্রটা হলো এই যে অ্যাভারেজ ইএটি, মানে আমাদের অ্যাভারেজ করতে হবে যে ইএটি মানে যেটা আর্নিং আফটার ট্যাক্স, ওটার অ্যাভারেজ করতে হবে, আর আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট লাগবে, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ করার নিয়ম কি, আমাদের টোটাল সবগুলো যোগ করতে হবে, টোটাল করে যেটা হবে আমাদের ইএটি টোটাল করলে যেটা হবে, এই যে ইএটি টোটাল করে যেতে হবে 15,000, 15,000কে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করার নিয়ম কি, ওই সংখ্যা দিয়ে ভাগ করা, তার মানে 5টা বছর হয়েছে, তাহলে 15,000কে 5 দিয়ে ভাগ করলে 3,000, এটা হলো অ্যাভারেজ। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার এই নিয়মটা, এটা একদম সূত্রটা মুখস্থ রাখতে হবে। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের নিয়ম কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই 2। সো আমাদের এখানে টোটাল কস্ট 50,000, সেলভেজ ভ্যালু তো নাই, বলিনি যে কোনো সেলভেজ ভ্যালু নেই বা ভগ্নাংশের মূল্য নাই, 2তে ভাগ দিতে হবে, 2 দেওয়ার পরে 25,000 টাকা হয়েছে আমাদের অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটার অনেক সময় আয় দ্বারা প্রকাশ করে, সো এখানে আয় লিখিনি, তার মানে দরকার নেই আয় লেখার। তো এটা ক্যালকুলেশন করে এর সাথে গুণ 100 আছে, এই জন্য 12%। অ্যাভারেজ রেট অফ রিটার্ন 12%, মানে 12% হলে আমরা অ্যাভারেজভাবে টাকাটা পেয়ে যাব, কোনো লাভ লস কিছুই হবে না। ঠিক আছে, এবার তারপরে বলেছে যে নিট প্রেজেন্ট ভ্যালু, এই যে বলেছে নিট প্রেজেন্ট ভ্যালু অ্যাট 10% ডিসকাউন্টেড। এখন 10% ডিসকাউন্টেড বলতে 10% পিবি ফ্যাক্টর। তো এই যে 10% পিবি ফ্যাক্টর যে ম্যাথ শিখাইছিলাম যে ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে হবে, করে এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে এখানে বসাতে হবে, এটার সাথে এটা গুণ করে এখানে বসাতে হবে, এটার সাথে এটা, এভাবে এভাবে পুরো রিপিট হতে থাকবে। এবার টোটাল যে টাকাটা আসবে সেটা আমাদের হয়ে যাবে টিপিভি, টিতে টোটাল, পিতে প্রেজেন্ট, ভিতে ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? টোটাল প্রেজেন্ট ভ্যালু আছে এখানে 47843, এই যে এটা আমাদের টোটাল এখানে পিভি আসছে। ঠিক আছে, তো আমাদের সিম্পল সূত্র, এনপিভির সূত্র একদম সিম্পল, সেটা হলো এই যে নিট প্রেজেন্ট ভ্যালু সমান টিপিভি মাইনাস এনসিও। তো এখানে আমাদের লস হয়ে গেছে 2,157 টাকা লস হয়ে গেছে, মাইনাস ফিগারে চলে আসছে। সো এটা মাইনাস ফিগারে চলে আসবে, মাইনাসে থাকবে, ওইটা নিয়ে আমাদের কোনো নাই। ঠিক আছে, পরের অঙ্কটা বলেছে যে এখানে বলেছে যে প্রবাবিলিটি ইন্ডেক্স, এখন এটা সূত্র হলো পিআই দিয়ে প্রকাশ করতেছে, সেটা হলো টোটাল পিভি, এই যে টোটাল যে পিভি আছে না সেটাকে ভাগ হবে এই যে এটা 50,000 দিয়ে, আমাদের যেটা আসবে সেটা, মানে ওই যে যেই পার্সেন্টেজ আসবে এটা কোনো অতটাও ইম্পর্টেন্ট না, তো একটু দেখে নিলে এনাফ। তো এই ছিল ক্লাস। তো আমার মনে হয় যে অঙ্কটা, এই যে অঙ্ক যেটা আছে এগুলার মেবি আর করানো লাগবে না। এরপরে রিস্ক অ্যানালাইসিসে, মানে এটা ছিল রিস্ক অ্যানালাইসিস, এবার এই জায়গায় ক্যাপিটাল বাজেটিং শেষ করে যে রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টারটা ধরা যেতে পারে। এই যে এখানে কিছু ম্যাথ আছে, এরকম সেম রুলসে সেম নিয়ম একই রকমই, তো এটা ধরা যেতে পারে রিস্ক অ্যানালাইসিস। ঠিক আছে, সো এই ম্যাথটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে কোনো প্রবলেম থাকলে আমার কাছে বলতে হবে যে এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো এখানেই আজকের মতো শেষ।